প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। কেমন আছেন? ভালো আছি। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, মানবাধিকার পরিষদে আলোচনা, দায়ীদের সুবিচার নিশ্চিতের তাগিদ ফলকার তুর্কের। অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গাদের খাবারে অর্ধেক বরাদ্দ করার চিন্তা জাতিসংঘের। দৈনিক যুগান্তর, সর্বোচ্চ এক ধরনের ভীতিকর পরিস্থিতি, নতুন আতঙ্কের নাম মব জাস্টিস। মানবতা বিরোধী অপরাধ যেখানেই থাকুক শেখ হাসিনার বিচার হবে, প্রধান উপদেষ্টা। কালের কণ্ঠের শিরোনাম, ঈদের পর মাঠে নামছে 3 দল। দৈনিক ইত্তেফাক, থামছে না মব ভায়োলেন্স, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার হবেই, কোনো সন্দেহ নেই। বাংলাদেশ প্রতিদিন, যেভাবে ঘুরে দাঁড়াতে পারে অর্থনীতি, আসছে নির্বাচনী রূপরেখা, অপরাধ বাড়াচ্ছে লুটের অস্ত্র। মানব জমিনের শিরোনাম, বিদেশে থেকেও গণহত্যা মামলার আসামি, বাংলাদেশ চাইলে আইসিসিতে যেতে পারে জুলাই গণহত্যা, শপথ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের CR আবরার। খবরের কাগজের শিরোনাম, গুম তদন্তে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জাতিসংঘে উপস্থাপন, নির্বাচনের দিনক্ষণ নিয়ে আবারও বিতর্ক, হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে ডক্টর ইউনূস। আমার দেশ দিল্লিতে কোথায় আছেন হাসিনা, যেখানেই থাকুক হাসিনার বিচার করা হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। কালবেলার শিরোনাম, 18 কোম্পানির বালাইনাশক বাড়াচ্ছে কৃষকের বিপদ, প্রকৌশলী স্বামীর সরকারি দপ্তরে ঠিকাদার স্ত্রী। দেশ রূপান্তরের শিরোনাম, র্যাব ডিবির 17 কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, মবে মরছে মানুষ। দৈনিক জনকণ্ঠ, আদালতে 45 লাখ মামলার মহাজট। ইনকিলাবের শিরোনাম, দায় এড়াতে পারে না অন্তর্বর্তী সরকার, দেশটা কি মগের মুল্লুক। শেষ দিনে এমপিও ভুক্তির ফাইলে স্বাক্ষর, ভাগ্য খুলছে দায়ীর 6000 শিক্ষকের। ভাগ্য খুলল শিক্ষকের। শিক্ষা উপদেষ্টা দায়িত্ব ছাড়ার আগে একটি সুসংবাদ দিলেন, আমরা হয়তো আলোচনা করব তার আগে, কিন্তু ইনকিলাবের শিরোনামটা দিয়েই যদি আমরা শুরু করতে চাই, দেশটা কি মগের মুল্লুক শিরোনাম করেছে ইনকিলাব। এবং নতুন আতঙ্কের নাম মব জাস্টিস, যুগান্তরের শিরোনাম। ইত্তেফাকের শিরোনাম, থামছে না মব ভায়োলেন্স। মানব জমিন শিরোনাম করেছে, গুলশানের একটি বাসায় মব তাণ্ডব। এবং প্রথম আলোর শিরোনাম, মব সৃষ্টি করে গুলশানে একটি বাসায় লুট। দেশ রূপান্তর শিরোনাম করেছে, মবে মরছে মানুষ। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আমি ইনকিলাবের শিরোনামটা দিয়েই শুরু করি। আমার মনে হয় যে সেখানে লেখা উচিত ছিল, দেশটা কি মবের মুল্লুক। মবের মুল্লুক, আচ্ছা। আমরা এতদিন ধরে মগের মুল্লুক বলেছি, এখন কিন্তু সেই মগ নেই, মব। সেখানে নতুন একটা উপদ্রব, এবং এটি তৈরি হয়েছে কতগুলো অস্থিরতার জায়গা থেকে। মানুষের মধ্যে যখন অনিশ্চয়তা, অস্থিরতা তৈরি হয়, তখন সে নানাভাবে সেটার রিফ্লেকশন ঘটায়। কিন্তু সেই রিফ্লেকশন ঘটাতে গিয়ে যদি সমাজের মধ্যে আবার অস্থিরতা তৈরি হয়, সমাজের ভারসাম্য যদি নষ্ট হয়, আপনার দীর্ঘদিনের যে শৃঙ্খলার জায়গাগুলো যদি আঘাতপ্রাপ্ত হয়, মানুষের যে স্বাধীনতার যে জায়গাগুলো, স্পেসগুলো, সেগুলো যদি সংকুচিত হয়, তখন রাষ্ট্রের দায়িত্ব হয় সেই জায়গাটায় হস্তক্ষেপ করা। কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে আমাদের 15 বছরের হতাশা, আমাদের 15 বছরের ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো আমরা বলেছি, এবং কেউ কেউ এর শিকারও, কিন্তু তার পরিণতিতে, তার ধারাবাহিকতায় যেটা হচ্ছে, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না, কাম্য না। রাষ্ট্রের পক্ষ থেকে যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার ছিল, প্রথম থেকেই যে ধরনের কঠোরতা দরকার ছিল, সেই কঠোরতা আমি এখন পর্যন্ত দেখিনি। তার মানে আপনি এমনকি গত পরশুদিন গুলশানের যে ঘটনাটা দেখলাম, আমরা সরকার একটু নড়ে চড়ে বসেছে, এবং
এর আগেও কিন্তু গুলশানের ঘটনাটা আপনাকে বলি, গুলশানের ঘটনাটা এমন একটা ব্যাপার যে রাতের অন্ধকারে কয়েকশো মানুষ, প্রায় শতাধিক মানুষ একটা বাড়িতে ঢুকে গেল এবং তারা কি একটা ঘটনা ঘটিয়ে দেওয়া হলো যে 200 থেকে 300 কোটি টাকা পাওয়া যেতে পারে, চলেন আমরা এখান থেকে লুট করি। তো এর ভেতর থেকে গতকালকের অনেক প্রতিক্রিয়া দেখা গেছে। গত পরশুদিন সরকারের একজন উপদেষ্টা বলেছে যে আমরা এটাকে আর অ্যালাউ করব না। তো আমি আমার জায়গা থেকে যদি জিজ্ঞেস করেন, আমি মনে করি যে সরকারের দীর্ঘদিনের নীরবতা এবং নিষ্ক্রিয়তার অনিবার্য পরিণতি হচ্ছে এটা। সরকার বুঝতে পারছে না যে তাকে একটা অংশ ব্যর্থ করার চেষ্টা করছে, একটা অংশ দেখানোর চেষ্টা করছে যে আমরা যেহেতু নেই, সুতরাং দেশের মধ্যে অনেকগুলো জায়গা নতুন নতুন প্রবলেম ক্রিয়েট হবে এবং এটি আমার অনুপস্থিতির কারণে। আর মানে মানুষ যেন বলে আগেই ভালো ছিলাম। আচ্ছা, এই ধরনের একটা প্রবণতা আছে। আর আরেকটা জায়গায় আরেকটা অংশ, আমি আমার অবজারভেশনটা আপনাকে বলি, একটা অংশ অপেক্ষা করে আছে যে এর ভেতর থেকে জাস্টিফাই করা যে দেশে নির্বাচন না হলে আসলে কি হয়, অনির্বাচিত সরকার এগুলো করতে পারছে না। কিন্তু আপনি সবগুলো যদি একত্রিত করেন, তার ফলাফলটা হচ্ছে সমাজের মধ্যে অস্থিরতা বাড়ছে, মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, স্বাভাবিক যে কার্যক্রম সমাজের অগ্রগতি সেটি বাধাপ্রাপ্ত হচ্ছে এবং পুরো ঘটনাটি দায়টা সরকারের উপরে গিয়ে চাপায়। কারণ এর আগের থেকেই ঘটনাটা ঘটেছে এবং লক্ষণীয় ব্যাপার হচ্ছে যারা এই ধরনের কর্মকাণ্ডে নানাভাবে প্রমোট করছেন, উস্কানি দিচ্ছেন, তারা একটা বড় অংশ দেশের বাইরে অবস্থান করে। যাদের সন্তান এখানে পড়ে না, যাদের পরিবারের কেউ এখানে থাকেন না, তিনি বাইরে থাকেন, তারা বাইরে থাকেন, সেখানে আয় ইনকাম করেন, ভালোই চলে, সারাদিন নিশ্চয়ই এই কাজগুলো করেন না, নিজের কাজ করে সন্ধ্যাবেলায় অবসর সময় এসে দেশ, রাজনীতি, অর্থনীতি ইত্যাদি ইত্যাদি নিয়ে নানা রকমের বক্তব্য তত্ত্ব হাজির করেন এবং একটা টেনশন ক্রিয়েট। কিন্তু শরীফ, আপনার কাছে আমার ছোট্ট করে প্রশ্ন, আপনি যে কথাগুলো বললেন সেগুলো এই ষড়যন্ত্র থাকতেই পারে, হতেই পারে, কিন্তু সরকারের তো দায়িত্ব হলো ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাওয়া। এবং একটা জিনিস আপনি খেয়াল করবেন যে গণপিটুনির ঘটনা বাড়ছে, 7 মাসে 119 জন নিহত হয়েছে গণপিটুনিতে। আমি ওই জায়গাটায় আসছি। গুলশানের ঘটনাটা যদি বলি, আগের দিনে এই ধরনের একটা চেষ্টা করা হয়েছে, পরের দিন আবার তারা সংগঠিত হয়ে এসেছে। তো আগের দিন চেষ্টা করার পর পরের দিন যে সংগঠিত হয়ে এলো, একটা দেশের মাঠে সেনাবাহিনীর উপস্থিতি আছে, পুলিশের জায়গাটা আমি বাদই দিলাম, সেনাবাহিনী উপস্থিত আছে, এই জায়গাটায় এই ধরনের বাহিনীগুলোর ইমেজ নষ্ট করে। আমার ধারণা খুব পরিকল্পিতভাবে আমাদের এখানে একটা একটা প্রতিষ্ঠানকে সামনে রেখে তার ইমেজটা নষ্ট করে ফেলার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে এবং এর ভেতর থেকে খেলারাম খেলে যা, এই ধরনের একটা সুযোগ তৈরি করে দেওয়ার একটা প্রবণতা আছে। সরকারের জায়গা কেন সরকারকে অভিযুক্ত করছি, সরকারের ভেতরে এই ঘটনার উপলব্ধি করার ক্ষেত্রেও ভিন্নতা আছে। আপনি ওই যে অপরাধের কথা বললেন, গণপিটনের কথা বললেন, কিন্তু এই দেশের একটা দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি রাত 3টার সময় সংবাদ সম্মেলন করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, খুব ভোরবেলা ঘুম থেকে উঠে থানায় থানায় ঘুরে বেড়াচ্ছেন। আবার এর ভেতর থেকে বিক্ষুব্ধ তার সমর্থক ছিলেন একটা অংশ, তার গায়েবানা জানাজা করছেন, যদিও তিনি এটাকে বেশ এনজয় করেছেন, গত কয়েকদিন আগে প্রেস কনফারেন্সে দেখলাম। আবার কিন্তু প্রধান উপদেষ্টার ভাষ্যের সাথে এটার সাথে কিন্তু মিলছে না। তিনি বলছেন যে এখন পর্যন্ত যে অবস্থা আছে তাতে তিনি অসন্তুষ্ট না, বিবিসির সাথে যে ইন্টারভিউ। অর্থাৎ আপনি যদি আপনার প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে না পারেন, আপনি যদি একইভাবে একটা করতে না পারেন, তাহলে এর ভেতর থেকে প্রবলেমটা সলভ করার জন্য আপনি কোনো কর্মপদ্ধতি ঠিক করতে পারেন না। একজন উপদেষ্টা বা 2জন উপদেষ্টা বা 3জন উপদেষ্টা তারা বললেন যে এইটা কোনো সমস্যাই না, আর 4জন বললেন হ্যাঁ এটা একটা সমস্যা। তাহলে সমাধানের যে টিম ওয়ার্কটা, সেই টিম ওয়ার্কটা কিন্তু কম্বাইন্ডলি আপনার হচ্ছে না। সেই কারণে আমার কাছে মনে হয় যে সরকারের এই জায়গাটা ঠিক করা উচিত। তারা এগুলোকে নিয়ে এই যে বিচ্ছিন্ন বক্তব্য ইত্যাদি ইত্যাদি করবে, যেমন গতকালকে গুলশানের যে ঘটনাটায় সরকার যে ওই সাপও মারবো লাঠিও ভাঙবো না এই প্রবণতা করলে হবে না। আমরা কিন্তু সমস্ত মিডিয়াতে দেখেছি কতজন মানুষ সেখানে উপস্থিত ছিল, 2জনকে গ্রেফতার আপনি ধরেছেন 3জনকে, পিতা পুত্র, এবং প্রেস উইং তাৎক্ষণিকভাবে একটা ব্যাখ্যাও দিয়েছে যে এখান থেকে সমস্যাটা শুরু,
তারাই মানে ঘটনাটা আপনি প্রেস উইং এর কথা বললেন, আমাদের মনে হয় প্রেস উইং খুব তৎপর থাকে না একদম যেকোনো। হ্যাঁ, তাদের কখনো কখনো তৎপরতাও বিভ্রান্ত তৈরি করে। যেমন এই জায়গাগুলোতে তথ্য ডিসিমিনেট করার ক্ষেত্রে অনেক সময় কিন্তু আমরা মিডিয়াকে দেখতাম যে আসলে ইনফরমেশনটা পাচ্ছে না, এর সুযোগ নিয়ে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এগুলো আসছে। এখন দেখা যাচ্ছে যে তাৎক্ষণিকভাবে তারা জানিয়ে দিচ্ছেন, কিন্তু গতকালকের যে ঘটনাটার পরে তাদের যে স্ট্যান্ডটা, তারা বললেন যে এই ঘটনার সাথে 3 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছি এবং ইত্যাদি ইত্যাদি, এরা পেছন থেকে 100 জন মানুষ গেল, 3 জনকে হ্যাঁ গ্রেপ্তার করলেন। এর ভেতর থেকে ঘটনাটাকে আপনি ডাইভার্ট করে দেওয়ার একটা সুযোগ থাকে, এবং আমি মনে করি যে এর ভেতর থেকে সেখানে যারা উপস্থিত ছিল তাদের একটা পলিটিক্যাল আইডেন্টিটি ইতিমধ্যে বেরিয়েছে। তো যদি আপনার করিতকর্মা নেতৃত্ব বা কর্মকর্তা কর্মচারী, এটা খারাপ না, কিন্তু আপনার কোনো ইনিশিয়েটিভ প্রকৃত ঘটনাকে যদি ডাইভার্ট করে দেয়, অপরাধীদেরকে আড়াল করতে সহায়তা করে, তাহলে সেটি আমি মনে করি যে ওই যে অপরাধটা ঘটেছে এটাও প্রায় সমান অপরাধ। এবং গতকালকের তাৎক্ষণিকভাবে এই যে তথ্য নিয়ে আসা, ঘটনার অনুসন্ধান আমরা করতে পেরেছি কি, ওইখানকার সাবেক দারোয়ান, এই ঘটনার তত্ত্বাবধায়ক, তিনি এই ঘটনার উস্কে দিয়েছেন। তো উস্কানি দাতাকে আপনি শুধু কি গ্রেপ্তার করবেন, বাকিদেরকে ধরবেন না? এবং এই ঘটনাগুলো যদি ঘটতে থাকে, সরকারের একটা অংশ যদি অপরাধকে ছোট করার জন্য, আমি মনে করি যে এই ঘটনাটা অপরাধকে ছোট করেছে, ঘটনার যে সিরিয়াসনেস তার মাত্রাটা কমিয়ে দিয়েছে। এবং আমরা অনুরোধ করি সরকার তার সর্বোচ্চ শক্তি দিয়ে এটিকে প্রতিরোধ করবে। সরকারের ভেতরে যদি কেউ, সরকারের তথাকথিত ওয়েল উইশারদের যদি কেউ, তথাকথিত স্টেক হোল্ডারদের কেউ যদি এই প্রক্রিয়ার সাথে তারাই জড়িত। আজকে আমরা যে কথাগুলো বলি, 15 বছরের যে ফ্যাসিবাদী সরকার যারা ছিল, তাদের কেউকে আমি কিন্তু এর মধ্যে দেখি না। আমি তাদের কেউকে দেখি না এই ধরনের মব ক্রিয়েট করে এই ধরনের ভায়োলেন্সের সাথে যুক্ত। যারা গত 15 বছর নির্যাতিত হয়েছেন, এদের অনেককেই আমরা চিনি, যারাও এর মধ্যে আছেন। তো আমি অনুরোধ করব, আপনি যদি এই সরকারের সফলতা চান, আপনি যদি মনে করেন যে একটা গণঅভ্যুত্থানের ভেতর থেকে যে স্পিরিট, এটিকে সরকার এগিয়ে নিয়ে যাবে, তাহলে সরকারকে সহযোগিতার জায়গা, দেশকে যদি আপনি ভালোবাসেন, এই মাস্তানি, এই গুন্ডামি আপনাকে এখনই বন্ধ করতে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি মাস্তানি গুন্ডামির কথা বললেন, আমরা একটু সামনের দিকে চেয়ে আছি, ডিসেম্বরে নির্বাচন হবে কি হবে না। এখন কেউ বলছে, আগে আপনাকে আমি প্রশ্ন করেছিলাম যে সংস্কার আগে তারপরে নির্বাচন, আবার কেউ বলছে দ্রুত যেটুক সংস্কার সেটা করে নির্বাচন। আবার নতুন যে রাজনৈতিক দল গঠন হয়েছে ছাত্রদের নেতৃত্বে, তারা বলছেন গণপরিষদ নির্বাচনের ব্যাপারে তারা দৌড়ঝাঁপ করবেন। তাহলে আদৌ হচ্ছে ঠিকই? আমার অবজারভেশনটা হচ্ছে নির্বাচন বিলম্বিত হবে। তাই? হ্যাঁ। এবং তার মানে ডিসেম্বর কি মূলাঝোলা? আমার ধারণা হচ্ছে যে যদি কিন্তু সুতরাং দিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, সবাই যদি একমত হয়, তাহলে আমরা সবাই তো একমত হবে না, সবাই একমত হবে না, ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে এই জায়গাগুলোতে আসলে কে বক্তব্য রাখছে এটা পরিষ্কার না। আমাদের প্রধান উপদেষ্টার যে বিবিসির সঙ্গে যে ইন্টারভিউ, সেটিকে তিনি ডিসেম্বর বলছেন, কিন্তু খুব জোর দিয়ে বলছেন না, চেষ্টা করছি আমরা। ইলেকশন কমিশন বলছেন আমরা করতে যাচ্ছি। আবার ওই যে প্রেস উইংটা বারবার আসে, তারা বলছে যে ডিসেম্বর অথবা মার্চ, ওই যে 30 কি 90, যদি কিন্তু 30 কি 90। আর আমি একজন রাজনৈতিক কর্মী ছিলাম অনেকদিন, আমার কতগুলো অবজারভেশন আছে। এই ধরনের পরিস্থিতিতে নতুন একটা রাজনৈতিক দল গঠিত হয়েছে, তাদের এবং অনেককেই ব্রিডিং স্পেসটা দেওয়া হবে। সর্বশেষ আমি গতকালকে দুটো দায়িত্ব, নতুন একজন শিক্ষা উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করেছেন, এবং যোগাযোগ ব্যবস্থার নিয়ে কাজ করার জন্য বিদেশ থেকে বেশ একজন এক্সপার্টকে নিয়ে আসা হয়েছে। আমার বাংলাদেশে কেউ, উনি বাঙালি, আমেরিকায় দীর্ঘদিন কাজ করেছেন, ওনার অনেক এক্সপিরিয়েন্স আছে। তো আমার যেটা ধারণা, বাংলাদেশের দুটো সেক্টর, তার যে প্রবলেম, তার যে গার্বেজ, এটা পাহাড় সমান। এটাকে অপসারণ করা, এর উপরে শুধু আপনি একটু ওই যে ছিটিয়ে দেবেন, তার জন্য আপনার দীর্ঘ সময় দরকার, পরিবর্তন করা তো দূরের কথা। সুতরাং এই দুটো নিয়োগ থেকে আমার ধারণা যে তাদেরকে আরো অনেক দিন ধরে কাজ করতে হবে। আচ্ছা, সেই জায়গা থেকে আমার কাছে বার্তা, এবং নিশ্চয়ই এটি আমার অনুধাবনটা অপরাধ না, আমি আমার ওপিনিয়নটা বলতেই পারি। আমার যেটা ধারণা যে
ডিসেম্বরের নির্বাচনের ক্ষেত্রে সরকারের মধ্যে আমি দেখতে পাই যে একাধিক সরকার আছে। সরকারের ভিতরে আমি আপনাকে উদাহরণ দিয়ে অনেকগুলো একাধিক সরকার আছে, একাধিক সরকার আছে। উদাহরণ হিসাবে আপনাকে আমি বলি, 32 নম্বর যেদিন ভাঙ্গা হলো, উপদেষ্টাদের একাধিক উপদেষ্টা কিন্তু প্রেস সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে বলেছিল যে আজকে এটা ভাঙা হবে। পরের দিন আবার কিন্তু সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ঘটনাটায় উদ্বেগ প্রকাশ করে একটা স্টেটমেন্ট দিয়েছেন। অর্থাৎ এটা কিন্তু একটা টিম। তাহলে এক টিমের এই দিকে আর এক টিমের মানে পজিশন কিন্তু ভিন্ন। তো আমি এই জায়গাটায় যেটা বলতে পারি যে যেহেতু নতুন দলের সঙ্গে অনেকেই যুক্ত আছেন, সরকারের ভেতরে কেউ কেউ তাদের জন্য কি বলে ওই শুভকামনা জানিয়েছেন, আমিও শুভকামনা জানাই। কেন? আমি এই জায়গাটায় মনে করি যে 28 তারিখে যে দলটি হয়েছে সেই দলটির সামনের কাতারে যাদেরকে দেখলাম স্টেজে, আমি তার মধ্যে কোনো ওই ঋণ খেলাপিকে দেখিনি, ব্যাংক ডাকাতকে দেখিনি, কোনো গডফাদারকে দেখিনি। কারোর বিরুদ্ধে ছোটখাটো কতগুলো অভিযোগ আছে, কিন্তু আমাদের সোসাইটিতে এই যে দানব যেগুলো, আমি কোনো দানবকে দেখিনি। তবে তাদের ব্যাপারে আমার আপত্তির জায়গাটা হচ্ছে তারা যে সরকারের সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দলকে এক্সপ্যান্ড করার যে চেষ্টাটা আছে, এবং এটি পরিষ্কার হয় আপনার মিডিয়া যেভাবে তাদেরকে সাপোর্টটা দিচ্ছে। আমার যেটা ধারণা যে বাংলাদেশে এর আগে কোনো অনিবন্ধিত রাজনৈতিক দল এতটা সাপোর্ট পায়নি, এবং আমি ধারণা করি যে তাদের মধ্যেও একটা মেসেজ আছে যে এটি হচ্ছে রাজার দল। সুতরাং রাজার দলকে সহযোগিতা করার যে জায়গাটা, তবে আমি ওই জায়গাটা বলি যে কিছু তরুণ, বাংলাদেশের তরুণরা রাজনীতি বিমুখ হয়ে পড়েছিল, সেখানে বেশ কিছু তরুণ তারা স্বেচ্ছায় এই ধরনের একটা চ্যালেঞ্জিং দায়িত্ব কাঁধে নিয়েছেন। আমি তাদের সফলতা কামনা করি। আমি আশা করি যে তারা যে স্বপ্ন নিয়েছেন সেটি বাস্তবায়ন হবে। তবে রাজার আশীর্বাদ নিয়ে অথবা স্টেট মেকানিজমের সহযোগিতা নিয়ে সেটি করাটা যেমন চ্যালেঞ্জের মধ্যে তাদেরকে পড়তে হবে, এবং পাবলিকও সেটি যদি কিভাবে গ্রহণ করে পাবলিকও ভালোভাবে এটা নেবে না। অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে চিঠি, এবং একই সাথে রোহিঙ্গাদের খাবারে বরাদ্দ অর্ধেক করার চিন্তা জাতিসংঘের। তো দুটি খবরই তো একটু উদ্বেগ জাগায় নাকি? দুটো খবরই উদ্বেগজনক, এবং রোহিঙ্গা ইস্যুটা গতকালকে রাতেই জানার পরে সেখান থেকে কয়েকজন, আমি মাঝে মধ্যে সেখানে যাই আর আচ্ছা আচ্ছা পরিস্থিতি দেখার জন্য। আমাদের কিছু বন্ধুবান্ধব পরিচিত লোকজন আছেন, তারা জানান গতকালকে জানিয়েছেন যে প্রতিবেলা খাবারের জন্য তাদের এখন এসে দাঁড়িয়েছে 8 টাকা। আচ্ছা, রোহিঙ্গাদের খাবারের জন্য। তো রোহিঙ্গা ইস্যুটা আসলে সমাধানের ক্ষেত্রে বিশ্ব আমাদের সাথে প্রতারণা করেছে। তারা যে প্রতিশ্রুতিটা দিয়েছিল সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি, এবং যারা ওই সময়, যদিও এখন অনেকেই সমালোচনা করেন যে শেখ হাসিনা তখন কেন এনেছিলেন, এবং ওই সময়টায় নিয়ে আসার কোনো বিকল্প ছিল না। এক, দ্বিতীয়ত কনসেপ্টে একটা ভুল ছিল। তিনি বলেছিলেন যে এত মানুষকে খাওয়াতে পারো, এদেরকে কেন খাওয়াতে পারবা না। কনসেপ্টের ভুলটা হলো শরণার্থী ইস্যুটা কেবল ভাত এবং কাপড়ের ইস্যু না। আর একটা জিনিস আপনাদেরকে মনে করিয়ে দিয়ে আমরা অনেক সময় ভুল করি যে এদেরকে বাংলাদেশে নিয়ে আসার ক্ষেত্রে সেই সময় একটা রাজনৈতিক চাপও ছিল। বিএনপির চেয়ারপারসন তখন লন্ডনে ছিলেন, এবং তিনি একটা সংবাদ সম্মেলন করেছিলেন যে বাংলাদেশে এদেরকে গ্রহণ করার জন্য যদি কোনো এই অনুষ্ঠানের দর্শক বা শ্রোতা জানতে চান, ইন্টারনেট সার্চ দিলে পাবেন। প্রেস কনফারেন্স করে, এবং অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও সরকারের উপরে একটা চাপ ছিল, এবং সরকার সেই জায়গাটায়। কিন্তু সমস্যা হয়ে গেছে যেটা, আমরা গত 1.5 দশকে যাদেরকে বন্ধু বলেছি তারা এই জায়গাটায় কোনো সহযোগিতা করেনি। সরকারের জায়গা থেকে 15 বছরের যে ধরনের ইনিশিয়েটিভটা থাকা দরকার ছিল, সমন্বিত ব্যবস্থাপনা, সেটি হয়নি। এবং এখন যারা সরকারে আছেন আমরা কিন্তু জানি যে তাদের সারা পৃথিবীব্যাপী একটা বিরাট নেটওয়ার্ক আছে, গ্রহণযোগ্যতা আছে, এবং যাকে এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে তিনিও নাকি খুব এক্সপার্ট। আমরা তার রিফ্লেকশনটা দেখি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের প্রিয় অতিথি যে কথাগুলো বললেন আপনারা নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।